শিষ্য করলে হয় না বাবা। ভজনের স্থলে বসলে প্রকৃত যারা নিষ্কিঞ্চন বৈষ্ণব তারা শিষ্য এত সহজে করে না। আর যদি করে তাহলে বীজটাকে বাঁচিয়ে রাখার জন্য, বীজ মানে সত্তাটাকে বাঁচিয়ে, এই যে গুরু পরম্পরায় যে বীজ আসছে মা, এই বীজটাকে বাঁচিয়ে রাখার জন্য একটা কিংবা দুটো করে তাকে দিয়ে তবেই তারা নিত্য লীলায় চলে যায়। হরি বল, হরি বল। যাতে আমি গুরু পরম্পরায় এই বীজটাকে যেন বাঁচিয়ে রাখতে পারি। প্রকৃত গুণীজন যারা, বুদ্ধিমান যারা, তারা 10-12টা ছেলে মেয়ে চায় না, একটা দুটো হোক, তাদের যেন মানুষের মতো মানুষ করে যেতে পারি। এটাই তো সমাজ। ঠিক ভজনটাও তদ্রূপ বাবা। সবাইকে শুধু দিয়ে গেলাম, কিন্তু আমি কি দিতে পারলাম সেটা। যাক, জয় রাধে। এখন ওই রাজগুরু যখন এসেছে, ঐশ্বর্যপূর্ণ রাজার গুরুদেব কি যাত্রা একদম ছিমছাম টিপটাপ, গায়ে টাকর মারলে রক্ত বেরিয়ে আসে, আপেলের মতো লাল। আহা, কারণ রাজগুরুদেব তো এ তো অন্য কিছু সেবা করবে না। ফল টল কত সুন্দর মা। রাধে রাধে। রাজার গুরুদেব যাতা নয়। এখন এ রাজার কর্মচারী ছিল। গুরুদেব আসার পরে এই নাগরীদের হরিকথা শোনার পর এর প্রেম ভক্তি জেগে গেল। গুরুদেব যখন সিংহাসনে বসে আছে, সেই ফাঁকে এ স্নান আদি করে ওই গুরুদেবের চরণে গিয়ে পড়েছে। গুরুদেব, আপনি তো গুরু, শুনেছি মহিমায় গুরু কৃষ্ণ এক করি জানো। গুরু যার কৃষ্ণ তার, দুজনে এক। জীবনে দীক্ষা না হলে নাকি তার ভজন শুদ্ধি হয় না, দেহ শুদ্ধি হয় না। তা আপনি কৃপা করে আমায় দীক্ষা দিন। এখন রাজার গুরুর অহংকার জেগে গেল, কি আমি রাজগুরু, তোদের মতো নিচু জাত, নিচু কর্ম করা, হ্যাঁ? আমি কি যাত্রার গুরু? আমি রাজগুরু। যা। রাজার গুরুদেবের এই বাক্য শুনে রাজা ছুটে এসে দেখলেন এই অবস্থা। রাজা ক্রোধান্বিত হয়ে চাবুক দিয়ে মারতে শুরু করলো। হ্যাঁ রে, তুই দীক্ষা নিয়ে আমি রাজা, তুই আমার গুরু ভাই হতে চাস? লক্ষ্য করো মা, এক গুরু শিষ্য হলে গুরু ভাই, তাহলে আমি রাজা আর তুই আমার কর্মচারী নিচ। আমার গুরুদেবের থেকে দীক্ষা নিয়ে তুই আমার সমান হতে চাস? চাবুক দিয়ে আঘাত করতে লাগলো। ভক্তের একটাই সম্পত্তি ভক্তি, এই নিয়ে কাঁদতে লাগলো। হে গোবিন্দ, এ তুমি আমায় কি করলে? গুরু যদি না হবে তাহলে কৃষ্ণ নাম, ওই গৌর কথা কেন ওই শোনালে বলো? কেন আমার হৃদয়ে জাগালে?